আর আওয়ামী লীগ সবচেয়ে বড় ভুল আরেকটা করতে চাইতেছে। আওয়ামী লীগের লাল বদর গালি দেওয়াটা বাদ দিতে হবে। এটা তাদের কিন্তু একটা মারাত্মক ভুল। ওদের সাঙ্গপাঙ্গ যারা লাল বদর গালি দিতেছে এটা উড্ড করতে হবে। এবং আমি ডিক্লার দিলাম, আওয়ামী লীগ রাস্তায় নামার দরকার নাই। 6 মাসের মধ্যে সরকারের পতন করবে লাল বদর। আমরা আওয়ামী লীগকে বলছি তোমরা নাইম না, তোমরা উঠে দাও, কিন্তু তোমরা এগুলো বলো না লাল বদর অমুক এই বদর অমুক ওই বদর, বরঞ্চ তোমরা থাকো। আপনার কথা তো শুনতে পাইতেছি না। আপনি বলতে চাচ্ছেন যে লাল বদলরাই এখন বাধ্য হয়ে রাস্তায় নামবে, যন্ত্রণায় কাতর তারায়। জি, আমরা কি আওয়ামী লীগের উপর নির্ভরশীল নাকি? আমরা লাল বদর, আমরা যদি লাল বদররা যদি মনে করেন শেখ হাসিনাকে উচ্ছেদ করছে, তাহলে আমরা এই এনসিপি জামাত যা দেখতেছেন এদেরকে আমরাই উৎখাত করব। কেন করব? এবার আসেন টু দা পয়েন্ট। এখন আমরা বাংলাদেশে বলতেছি, বাংলাদেশের জনগণ এখন আমরা কিন্তু শেখ হাসিনার কাছে সাহায্য চেয়েছি। কারণ কি? ভিক্ষা চাই না মা, কুত্তা সামলা। আমি কি করছিল সেটি বাদ, যে তোমরা ভালো করছিলে, উন্নয়ন করছিলে না, কি করছিলে তা না। যে কুত্তাই আমাকে কামড়াইতেছে, এখন এই কুত্তা সামলাতে গেলে এখন শেখ হাসিনা আমক দরকার। রুমিন ফারহানা বলছে বনলতা এক্সপ্রেস, তারেক রহমানও দেখছে বউ পোলাপান নিয়ে, আমিও বউ পোলাপান দিয়ে, একদম সামাজিক একটা ছবি ব্রাহ্মণবাড়িয়ে বন্ধ করে দিছে। রুমিন ফারহানা খালি বলছে যে এটা বন্ধ করা উচিত হয় নাই। আজকে রুমিন ফারহানাকে বানাইছে, কালকে দেখলাম মূর্তি দিয়া সুন্দর করে বানাইয়া, শাড়ি পরাইয়া রোয়াইয়া, তার গোপন অঙ্গ দিয়ে বাস ঢুকাইতেছে। ডাইরেক্ট ভিডিও, কল্পনা করা যায়? সেই দেশে আমরা বসবাস করতেছি। কত বড় একটা অশ্লীল কাণ্ড। ফ্রি সেক্সের দেশ বলি আমরা বিধর্মী। ইউরোপ, আমেরিকা বা অল পৃথিবীর কোথাও দেখছেন যে একজন নারীকে শাড়ি পরাইয়া হইয়া বাস ঢুকাইতেছে? তাহলে বাংলাদেশটা এখন আমরা উন্নয়ন চাই না, আমরা বাঁচতে চাই। এখন তো বাংলাদেশে ভাই একটা মিনি আফগানিস্তান চলছে, মিনি আফগানিস্তান চলছে। কোথাও গান বাজনা নাই, নাটক নাই, সিনেমা নাই, অলিখিত ভাবে সব নিষিদ্ধ। এক রুমিন ফারহানারা যদি এটা করতে পারে, সে রানিং এমপি, সাধারণ মানুষ, তাদের অবস্থাটা কি আপনারা একবার ভেবে দেখছেন কেউ? আমরা বসবাস করতেছি কোথায়? ডাইরেক্ট আফগানিস্তানে বসবাস করতেছি। আমাদের ঘর থেকে বাইরে হলে গা ছমছম করে। মানুষকে জিজ্ঞাসা করলে, কথা বলার আগে এই দিক সেদিক চাই। তারা এখন প্রকাশ্য বলতেছে বাংলাদেশের সমস্যাটা কি আমি বলি। দেখেন, তারেক রহমানের 100 দিন বলতেছেন, ইনি যদি কোনো উন্নয়ন না করে তাও কোনো সমস্যা নাই, 100 দিনে জনগণ ভুল ধরবে না। অন্তত 6 মাস সময় জনগণ দেবে বা 1 বছর দেবে, যে তারেক রহমান নতুন মানুষ, আর মা তো মরে গেছে, এতিম ছেলেটা চালাক না, কিছুদিন ভুল ত্রুটি হবেই। এইটা জনগণের মূল সমস্যা নাই। আওয়ামী লীগ লুটপাট করছে না করছে, এটা মূল সমস্যাই নাই। আমরা আফগানিস্তান হয়ে গেছি। আমাদের এখন কুত্তায় দিনের রাইতে কামড়াইতেছে। কুত্তা থামানোর জন্য শেখ হাসিনাকে স্মরণ করতেছে সব জনগণ। এখন এর জন্য যে আওয়ামী লীগের মাঠে নামতে হবে না, লাল বদররাই প্রতিরোধ করবে এদেরকে। এই বাস, মা বোনের ভিতরে বাস ঢুকাইতেছে। আমি ডিক্লার দিলাম, 71 সালে পাকিস্তানিরা পরাজিত হয়েছিল কেন ভাই? আওয়ামী লীগকে আমি কোনো ক্রেডিট দিব না। পরাজিত হয়েছিল এদেশের সব মানুষ মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিছিল, দরজা খুলে দিছিল, রাজাকারদের দেখলে দরজা বন্ধ করে পালাই গেছিল। এখন এই দেশের ম্যাক্সিমাম মানুষ যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের জন্য দরজা খুলে দিছে। এই জিনিসটা বুঝতে হবে। তারা এখন বাঁচতে চাচ্ছে কাদের হাত থেকে? যারা বলছে যে এই দেশে একজনও ধর্ষণ হয়নি, কারণ হলো এই যে 3 লক্ষ ধর্ষিত মা বোন, তারা বলতেছে যে আমার মাকে ধর্ষণ করছে, আমাদের জন্ম হয়েছে। এরা হলো এনসিপি, জামাত শিবির। হেরা তো আমাদের শরিয়া বাপ। তাহলে
তাহলে আপনি ধর্ষণের কথা বলেন কেন? একজনের লোক আমার তর্ক লাগছিল অনেক, মধুরিমা হোটেলে অনেক লোক হয়ে গেছে। তা আমি বললাম, ও আচ্ছা আচ্ছা, তাইলে তো আর কিছু করার নেই আমাদের। বলছে ধর্ষণ করছে আমার মায়ের, আমার জন্ম হয়েছে পাকিস্তানি, ও তো আমার বাপ ছিল। তারা তার বউ তিনটে চারটে থাকতে পারে বউ, আমার মাও তো তার ওই ওই কি অনেক ধরনের মুতা বিয়ে আছে না, এই ধরনের করে নিয়ে ধর্ষণ করছিল। এদেশে কোন ধর্ষণ হয় নাই। যারা মায়ের ধর্ষককে বাপ বলে স্বীকার করে নিতেছে, তাদের হাতে দেশ পড়ে গেছে। তারা বলতেছে একটা ধর্ষণ এদেশে হয় নাই। কত বড় এই যে আওয়ামী লীগের মিছিল বলতেছে যে 1 কোটি বাংলাদেশি ভারতে ছিল, ওরা এখন আসা শুরু করছে, তোমরা বর্ডারে আটকাইছো। শেখ হাসিনা তো ওদেরকে নিয়ে চলে আসবো, বাংলাদেশে ঢুকে যাবো, ওখান থেকে ঢুকে যাবো, ঠেকাইবে কিভাবে? এদেরকে তোমরা আটকাইছো, ওরা ওখানে থাক, ওখানে ভিড়টা একটু বাড়তে দাও, ওরা শেখ হাসিনারে নিয়ে আসবো, দিয়ে একসাথে ঢুকবো। তোমার কোন বাপে ঠেকাইতে পারবা? ওরা বেশি না, 20 লাখ খালি এক জায়গাতে হইতেছে পশ্চিমবঙ্গে। ওরা শেখ হাসিনার মধ্যে নিয়ে কাঁটাতার ভেঙে ঢুকবো। বাংলার কোন বাপ ঠেকাইতে পারবা তুমি ওদেরকে? বাংলাদেশের মানুষ এখন ভাই, এই দেশটা ওই যে বললাম, ভারত হলো একটা ভাই নিরহ রাষ্ট্র এবং প্রতিবেশী। 71 সালে আমাদের সহযোগিতা করছে, শুধু তাই না, দেখেন এই যে 1 কোটি মানুষ আমরা ভারতে যে কাজকর্ম করে খাইতেছি, তাদের দেশের আইনটাকে সেখানে ব্রেক করছে। কিভাবে? দেখেও দেখে নাই, খাত বন্ধু রাষ্ট্রই তো। পাকিস্তানের একজন লোক অবৈধ আছে ভারতে, দেখাক দেখি কেউ পারলে যে একজন পাকিস্তানি অবৈধ আছে ভারতে। তাদের দৃষ্টিভঙ্গি হলো কি, ওটা শত্রু রাষ্ট্র, বর্ডার বন্ধ। বাংলাদেশের প্রতি তাদের দৃষ্টিভঙ্গিটা কি? বন্ধু রাষ্ট্র, গরিব রাষ্ট্র, যাক আসছে কাজ কাম করে খাচ্ছে, খাক না। এই পাকিস্তানি জারদ, জামাত, শিবির, এনসিপি, তারা 5ই আগস্ট ক্ষমতা দখল করার পর থেকে তারা শুরু করলো কি, আমরা দিল্লি দখল করব, কলকাতা দখল করব, নরেন্দ্র মোদীরে ধরে নিয়ে আসবো, পশ্চিমবঙ্গ দখল করবো, হ্যাঁ থ্যাংক ইউ, 7 সিস্টারটাও খাবো আমরা। এখন ভারত জানে মোল্লাদ্দর মসজিদ পর্যন্ত, তারপরেও তারা সহ্য করছিল যে এই সরকারটা চলে যাবে, থাকগা। কিন্তু যখন নির্বাচিত সরকারটা আসলো, 3 মাস হয়ে গেল, এদের যখন নীতির কোনো পরিবর্তন হলো না, তখন তারা নড়ে চড়ে বসছে, বলছে আহা, ধানের কাছে একটা কুত্তা যদি সারাদিন ভ্যাও ভ্যাও করে, সেই কুত্তা আপনি রাখবেন? কুত্তা পালেন, ঠিক আছে, রাখবেন? এই সরকার আসে 3 মাস পরে দেখে যে না, কোনো পরিবর্তন হয় নাই, তারা খাবেই ভারত, খাবেই দিল্লি। এদেরকে কিভাবে থামাইবা? চাণক্য নীতি। আচ্ছা, আগে বাংলাদেশে যেটি আছে এটি দেওয়া নিয়ে যান। এখন আমি বলতে চাই যে কথাটা, ভারতে যে হাজার হাজার বাংলাদেশি ওখানে আছে, যারা ঢুকতে দিতেছে না বাংলাদেশিদের, এই দেশটা কি তার বাপের দেশ, তাকে মায়ের ভাতারের দেশ? এটা কি পাকিস্তান হয়ে গেছে যে বাংলাদেশের মানুষ ভারতে গেছিল চিকিৎসার জন্য, কাজের জন্য, এখন তারা আর ঢুকে আসতে পারবে না? কারণ হলো কি, এখন এটা আগে বাংলাদেশ ছিল, এখন এটা পাকিস্তান হয়ে গেছে। এটা তাদের জন্মগত অধিকার, জন্মগত রাইট, সরকারের দায়িত্ব যে বাংলাদেশের জনগণ, আমি ভারতের জনগণকে নিতে বলছি না, তারা বলছে তাদের কাছে আইডি কার্ড আছে, বাপের নাম মায়ের নাম বলছে, গ্রাম ঠিকানা সব বলছে, সরকারের তো উচিত সেখানে গাড়ি পাঠাইয়া বাংলাদেশের নাগরিক গুলোকে উদ্ধার করে নিজ নিজ বাড়িতে পুনর্বাসন করা। এটা হলো সরকারের দায়িত্ব। নাসির পাটোয়ারি, এই পাকিস্তানি জারুজরা বলতেছে যে না, নো, সীমান্ত বন্ধ, এদেশটা ওর মায়ের ভাতারের দেশ, এই দেশটা যাদের নাগরিকত্ব আছে, কার্ড আছে, যারা পেটে দায়ে ভারতে কাজ করতে গেছিল, তাদের দেশ না, এটা তো পাকিস্তান। আমার মায়ের ভাতারদের দেশ। এটা কথাগুলো কি এমনি বলতেছি ভাই? বাংলাদেশের নাগরিক যারা ইনসাফে আসেন, তারা এই বৃষ্টি হইতেছে, শিশু নিয়া, মহিলা নিয়া, মা বাপ নিয়া, তাদের ভারত তারাই নাই। তারা বলছে যে জি বলেন, ভারতে না শুধু
বিশ্বের যে কোনো দেশে যদি বাংলাদেশের নাগরিক বিপদে পড়ে, দেখা যায় সে বাংলাদেশের নাগরিক, সরকারের দায়িত্ব সেখান থেকে তাকে উদ্ধার করা। আমেরিকার একজন নাগরিককে যদি বাংলাদেশে বিপদে পড়ে, তাকে যদি বিপদে ফালান তারা প্রয়োজনে ওই এক নাগরিকের জন্য তারা যুদ্ধ করবে আপনার দেশের সাথে, বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করবে তাকে উদ্ধারের জন্য, না হলে লাশ উদ্ধার করে নিয়ে যাবে। ভারত তো এখন পর্যন্ত কোনো ধরপাকড় করে নাই। ভারত শুধু বলছে যে অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব, যারা আছো চলে যাও। তাহলে দেখেন, যারা একেবারে জেনুইন বাংলাদেশি তারাই তো দৌড়ে চলে আসছে বর্ডারে, তাদেরকে ধরে আনে নাই ভারত, একটাকেও ধরে নাই। আচ্ছা, ধরবে কখন ভারত? ভারত প্রায় 1.5 কোটি লিস্ট করছে সারা ভারতে, এটা যাচাই বাছাই চলতেছে, তারা এখনো অ্যাকশনে যায় নাই। আমার কথা হলো এইটা, যে যারা বাংলাদেশের নাগরিক এই যে বর্ডারে এসে রইছে, এই দেশটা তাদের বাপের দেশ, বাংলাদেশটা। তারা কাজে গেছিল, কেউ 2 বছর, কেউ 4 বছর, কেউ 10 বছর আগে। আমরা কর্ম দিতে পারি নাই, তারা কর্ম করে খাইতে গেছিল ওইখানে। তোমরা যারা পাকিস্তানি জারক সন্তান বাংলাদেশে আছে, তোমাদের মায়েরা যে ধর্ষিত হয়েছিল, এখন তোমরা তাদের বাপ বলে মেনে নেওয়ার কারণে এখন তোমরা বলছো ধর্ষণ না, ওটা মুতা বিয়ে করছিল আমার মায়েদেরকে 71-এ। 5ই আগস্টের পরে তারা এই বাংলাদেশটাকে, পাকিস্তান কাগজে কলমে হয় নাই, কিন্তু অটোমেটিকলি তারা বানায় ফেলছে পাকিস্তান। এটা বাংলাদেশের মানুষের এখন মেন সমস্যা কিন্তু এইটা, উন্নয়ন না। তারেক রহমানের কিচ্ছু করতে হইব না। অনেকেই আমার ভাষাটা বুঝতেছে না। একজন এমপি কে শাড়ি পরে তার গোপনাঙ্গে বাস ঢুকাইতেছে, আর নাম্বার 2-এ একেবারে ঢালাও ভাবে বলাৎকার চালু করেছে, ইসলামী আইন দিয়া প্রকাশ্য হত্যা, ধর্ষণ। 313 জন ধর্ষণ হয়েছে গত 2 মাসে, বালিকা শিশু, আর 2600 প্লাস শিশু ধর্ষণ হয়েছে। মানে পুরা ইসলামী কায়দায় এগুলো চলতেছে, কিন্তু আমরা কথা বলতে পারতেছি না, কেউ দম বন্ধ হয়ে আসতেছে জনগণের একটা কারণে, অন্য কারণে। গান বাজনা, নাটক, সিনেমা, টোটাল সবই তো বন্ধ হয়ে আছে বাংলাদেশে। এই জিনিসটা কি আপনারা অনুভব করছেন? কেউ করেন নাই? তাহলে বর্ডারেরটা বলে সেটা বলি। এখন এই দেশে জনগণ, আমরা তারেক জিয়ারে নির্বাচিত করছিলাম এদের হাত থেকে বাঁচার জন্য, কিন্তু অন্য কিছু না। ভাত টাত কর্ম করে খাবো, তারেকের কিছু দেওয়া লাগবে না। তো জনগণ যে এখন এই যে পাকিস্তানি আর আফগানিস্তান, পাকিস্তানি জারজের হাতে যে পড়ে গেছে, তারা তো নিয়মিত বেতন পাইতেছে পাকিস্তানের থেকে। ভারতকে গালি দেওয়ার জন্য 1 শ্রেণীর লোক তারা পাইতেছে, মিশরের থেকে বেতন পাইতেছে। অলিখিত ভাবে বাংলাদেশটা পাকিস্তান বানিয়ে ফেলছে। যদি পাকিস্তান না বানাইতো, 1 ঘন্টা আমার এই সীমান্তে এখন এই বাংলাদেশের এই একেবারে হতদরিদ্র লোক না হলে আমি কথা বলতাম না ভাই। চিনি তো, অনেককে চিনিও, আমাদের এলাকা থেকে গেছে কাজের জন্য, আবার সিজনেও যায়। এই সিজনে যে আটকা পড়ে গেছে, 6 মাস কাজ করে টাকা পয়সা নিয়ে আবার চলে আসে। এই পাকিস্তানি জারক সন্তান নাসির পাটোয়ারি সাহস কত বড়, সীমান্তে যায় আসে বিজিবিদেরকে নির্দেশ দেয় যে একেবারে বন্ধ, একজন ঢুকতে পারবে না এই দেশে। তাহলে দেশটা, আমি যে বলছি, খারাপ কথা না বললে তো হয় না। আমাদের সীমা আছে। দেশটা হলো এখন এনসিবির মায়ের ভাতারের দেশ, জামাত শিবিরের মায়ের ভাতারের দেশ। শেখ হাসিনার জন্য এটা প্লাস পয়েন্ট। এই যে আজকে আওয়ামী লীগের 3,500 লোক নেমে গেছে একবারে, বিএনপি বুঝতেছে না, ওদের যে মাথা ফাটাই ফেলেছে 30-35 জন। তোমরা পুলিশ দিয়ে তো কিছু করতে পারবে না ভাই। তোমাদের ভোট দিয়েছিলাম, তোমরা তো এখন পর্যন্ত আমাদেরকে জিম্মি দশা থেকে উদ্ধার করতে পারলা না। এখনো এমপি রে বাস দিতেছে, আমরা কথা বললে পরে কুপাইয়া মারিয়ে ফেলতেছে, হত্যা চলতেছে। যে কোনো কথাই বলি না কেন বলে ফেলতেছে এটা ধর্ম বিরোধী। ওনারা বলাৎকার করতেছে, 4-5টা করে বিয়ে করে নিজেকে ঘোষণা দিতেছে তারা মহাবীর। এইসব অন্যায়ের বিরুদ্ধে কথা বলা তো দূরের কথা, এই যে কথা বলতেছি, ওই যে একটা মেয়ে কথা বলতেছে, মাথার দাম ঘোষণা করে দিতেছে। জনগণ এটা চাই না, বাংলাদেশের জনগণ। এটা হলো শেখ হাসিনার জন্য অনেক বড় প্লাস পয়েন্ট। শেখ হাসিনা যেভাবে, আওয়ামী লীগ যেভাবে চলে গেছিল,
দেশটা যদি পাকি জারজ্যের হাতে না পড়তো, তারা যদি বলাৎকারের কারখানা, ধর্ষণের কারখানা এবং বাংলাদেশের সব ধরনের নাচ গান, ভালোবাসা, মানুষের সম্পর্ক সব এগুলো যদি নিষিদ্ধ করে না দিত, শেখ হাসিনার জন্য আমিও কাঁদতাম না, এই বাংলার মানুষও কাঁদতো না। কিন্তু এদের হাত থেকে তো তারেক রহমান বাঁচিতে পারলো না। এদের কত বড় দুঃসাহস! আমার দেশের খেটে খাওয়া মানুষগুলো ভারত গেছিল, ভারত সরকার রাখবে না, আজকে তারা সীমান্তে আসছে, কতদিন ধরে কান্দাকাটি করতেছে। এই জামাত শিবিরের কথা শুনা সরকার নীরব। এটা দেশ তাদের বাবার দেশ, তাদের অধিকার। তারা আসবে, সরকারের উচিত ছিল গাড়িতে করে, সরকারের গাড়িতে করে তাদের কাগজপত্র দেখা যার যার বাড়িতে পৌঁছে দেওয়া, ভাড়া দিয়া, এটা না ছিল সরকারের দায়িত্ব। কিন্তু আপনি বাংলাদেশের এই লক্ষ লক্ষ মানুষকে বর্ডারের ওপারে আপনি ব্লক করে দিলেন। আচ্ছা, এই দুর্দশাটা হওয়ার কারণ কি? 5ই আগস্টের পরে এই যে ওরা যে এত বছর ধরে ভারতে করে খাইতেছে, এই এক শুয়োরের বাচ্চা আছে হলো পিনাকি, ওই যে ফ্রান্সে, আর এক শুয়োরের বাচ্চা আছে হলো আমেরিকায়। এই শালার বেটা শালারা ডেইলি প্রচার করে কি ভারতদের, ওরা রাস্তাঘাটে পায়খানা করে, ওরা হিন্দু, ওরা এই, ওরা ওই, ওরা ভিক্ষা করে খায়। বাংলাদেশে 26 লক্ষ আছে, ওকে বন্ধ করে দিলে না খেয়ে মধ্যে, আরে শালা শুয়োরের বাচ্চা, এটা যখন বলতে হয় যে ওরা যে রাস্তায় পায়খানা করে এগুলো পরিষ্কার করার জন্য তো লাখ লাখ বাঙালি ওখানে ওরা গেছে। ওরা যে মানবতা দেখাইছে, আমাদের আশ্রয় দিচ্ছে। দেখেন, এই পাকিস্তানের এই জারক সন্তানগুলা 5ই আগস্টের পর থেকে ভাই, আমাদের যে 1 কোটি মানুষ ভারতে কর্ম করে খাইতেছিল, এই লোকগুলা সর্বনাশ করে দিছে। সর্বনাশ তো করছেই, এরা কত অমানবিক। তারা এখন সীমান্তে যারা আসতেছে, ফিরে আসবো, সীমান্ত বন্ধ করে দিছে। তাহলে তারেক রহমান কোথায় এখন? তারেক রহমানটা এখন কোথায়? কেন আমার দেশের নাগরিক যারা, তারা ভারতে গেছে, তাদেরকে আপনি সসম্মানে ফিরে নিয়ে আসতেছেন না? আপনি কেন? এই ইউনুস জারকের আমলে একটা বিশ্ব বাটপার, ডক্টর ইউনুস যতগুলো বাটপারি করছে 18 মাসে, এটা যদি কেউ সুন্দরভাবে একটা থিসিস করে জমা দেয়, আমি চ্যালেঞ্জ করলাম সে নোবেল পাবে, না পাইলে আমি 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 নোবেল নিয়ে দিব। ডক্টর ইউনুসের গণভোট এবং 18 মাসের বাটপারিটা একজন সুন্দর করে থিসিস করে লেখেন, যারা লিখতে জানেন, কবি সাইফুল্লাহ ভাই, দেখেন চেষ্টা করে, নোবেল পাওয়ার দায়িত্ব আমার। ওরা আশ্চর্য হয়ে যাবে, বলবে এও কি সম্ভব? এভাবেও কি হানা ভোট হয়? এভাবেও কি রাষ্ট্র দখল করা যায়? আবার ক্ষমতায় থেকে কি নোবেল লরিয়েট এভাবে লুটপাট করতে পারে? এখন শেখ হাসিনা, যদি আমি একটা কথা বলি, এই যে কালকে যদি এয়ারপোর্টে এসে যদি কালকে নামে, পুলিশ যদি তাকে স্যালুট দেয়, আর্মি যদি তাকে স্যালুট দেয়, কেন দিবে না? 3000 পুলিশ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তোমরা বিচার করছো, এখনো পুলিশকে মারো। তোমরা খবর রাখো যে হঠাৎ করে সারা বিশ্বে প্রচার হয়ে গেল যে শেখ হাসিনার পদত্যাগ করে নাই, বৈধ প্রধানমন্ত্রী, এটা ঘোষণা হয়ে গেছে সারা বিশ্বে। তারপরে কি হয়েছে? জাতিসংঘকে চ্যালেঞ্জ করছে, তারপর কি হয়েছে? বলছে শেখ হাসিনা আসবে, তারপর কি হয়েছে? এখন যদি পুলিশ বলে শেখ হাসিনা এয়ারপোর্টে নামলো, যে উনি তো বৈধ প্রধানমন্ত্রী, সেনাবাহিনী যদি বলে, র্যাব যদি বলে, তোমরা কি করবা? দেশ তো ওইদিকে যাইতেছে। আর সারা দেশের মানুষ এত তাড়াতাড়ি কেন? এই যে আমি কথা বলতেছি, হক কথা, আওয়ামী লীগের পক্ষে চলে যেতেছে। সারা দেশের মানুষ এখন চাইতেছে আওয়ামী লীগ লোকি বৈচালিয়ার নামও। তারেক রহমান তো বুঝলো না, তারা ভোট দিচ্ছিল আপনাকে, তো ভোট দেওয়ার পরেই তো বাংলাদেশের মানুষ তারা অধিকার হারাইছে, মৌলবীদের হাতে জিম্মি হয়ে গেছে, জামাতি এনসিবির হাতে এখন জিম্মি হয়ে গেছে। বাকি টুক না হলে আমি পরের চিত্রে বলি যে কিভাবে জি জি জি, আমি একটু দর্শকদের পক্ষ থেকে কিছু বক্তব্য আছে, আমি কমেন্টস পড়ছি না নাকি, এই জন্য একটু একটা কমেন্ট সিফুদা বলেছেন, ইসমাইল খন্দকার ইজ এ গ্রেট ফ্যাসিস্ট। জি সিফুদা, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আমার এত উপর উঠানোর জন্য, আমার যে এত শক্তি, এত সামর্থ্য, এত
গুণ, মানে ইসমাইল খন্দকার ইজ এ গ্রেট ফ্যাসিস্ট, এই উপাধি পাওয়া তো চারটিখানি ব্যাপার না। সেবুদা, আপনাকে অনেক ধন্যবাদ, আমাকে এই মাত্রায় এই উচ্চতায় আপনি তুলে দিয়েছেন। জি, ইটালিতে ফ্যাসিস্ট ছিল, বাংলাদেশে নাকি ফ্যাসিস্ট ছিল, আমি সেই পর্যায়ে চলে গেছি। খুব ধন্যবাদ, অনেক ধন্যবাদ সেবুদা। আওয়ামী লীগ একটা আবেগ এবং অনুভূতির নাম। জি ধন্যবাদ। ইউনুসের চুক্তি নিয়ে কিছু বলেন। জি ধন্যবাদ, এটা অনেকবার বলা হয়ে গেছে। কমরেড সামাদ ইজ এ গ্রেট ফ্যাসিস্ট, সেহুদা বলছেন। জি সেহুদা, সামাদ ভাই উপরে উঠে গেলেন। জি উপরে উঠে গেলেন। দুলাল ভাই সম্পর্কে এখনো কিছু বলে নাই। আসু জি বলছেনই। ধন্যবাদ, ধন্যবাদ। বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটি দল, যে দল 6 বর্ষ থেকে ফিনিক্স পাখির মতো আপন মহিমায় ঘুরে দাঁড়ায় ইনশাল্লাহ। জি ধন্যবাদ। ফজলুল বারী ইজ এ গ্রেট অফ এজেন্ট অফ র। জি ধন্যবাদ। সেবুদা আবার বলছেন, ইন্ডিয়া ইজ নট আওয়ার ফ্রেন্ড বাট এনিমি, পাকিস্তান ইজ আওয়ার রিয়েল ফ্রেন্ড। সেবুদা, লাভ ইজ পাওয়ার, লাভ নেভার ডাইজ। লাভ নেভার ডাইজ, এখন তো লাভ মরে যাবে। লাভ এখানে মারা যাবে, এখানে লাভ নেভার ডাইজ, কিন্তু এখানে মারা যাবে, লাভের ডাই হয়ে গেছে। জি আঙ্কেল, তুমি ভুলভাল ইংরেজি বলো, কিন্তু তোমার মেয়েটা ভালো ইংলিশ জানে, সে তো আচ্ছা ঠিক আছে। আচ্ছা 100 দিনে 605টি খুন। আচ্ছা আমি টিএবি রিপোর্টটা বলি, দুলালের কাছে এটা নিয়েই আসবো। সরকারের প্রথম 100 দিনে 605 হত্যাকাণ্ড, 209 ধর্ষণের ঘটনা, 209 ধর্ষণের ঘটনা টিআইবি। এটা নিয়ে দুলাল ভাই কি বলেন? আমি একটু আর কমরেড সামাদ ভাইকে অসংখ্য ধন্যবাদ, চমৎকার বিশ্লেষণ। আচ্ছা ঠিক আছে, সামাদ ভাই গোলামি চুক্তি নিয়ে কিছু বলেন। এটা নিয়ে অনেকবার বলা হয়েছে, তুই রাজাকার বলছে, পুচা চিনো, পুতা তোমাকে পুতা দিয়ে সাইজ করবো তোমার। জি জি ধন্যবাদ। তুই রাজাকার আরেকটা বলছে, একটা পাকিস্তানি জারজ বোর্ডে আমাদের শ্রদ্ধেয় বড় ভাইকে নিয়ে উল্টাপাল্টা কমেন্টস করতেছে। জি জি ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে তুই রাজাকার। 100 দিনে 100টি ঘোড়ার ডিম বেড়েছে সরকার। জি সেখানে ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের মাটিতে জিন্নার জন্মদিন পালন। জি ধন্যবাদ, অনেক বড়, ভালো লিখেছেন। চরম উগ্র, চরম পন্থা, অসহিষ্ণুতা, সাম্প্রদায়িকতা কোনো ধর্মে ভালোভাবে নেয় না। জি ধন্যবাদ। সামাদ ভাইকে গ্রেফতার করা উচিত। জি ধন্যবাদ, ধন্যবাদ সামাদ ভাই, আবার আপনার বক্তব্যের জন্য ধন্যবাদ। 100 দিনে একটি টয়লেট বানাইতে পারে নাই। জি ধন্যবাদ তোমার। জি ধন্যবাদ। পড়ার অযোগ্য, ডিয়ার মডারেটর প্লিজ রিড আওয়ার কমেন্টস, প্লিজ রিড আউট আওয়ার কমেন্টস। জি ধন্যবাদ। পড়তেছি সেবুদা, পড়তেছি। আপনি আমাকে উচ্চ মাত্রায় নিয়ে গেছেন, সেই জন্য ধন্যবাদ। কিন্তু শেফুদার এটা নকল কেউ, এটা ভুয়া কেউ। হ্যাঁ না না না, নকল না, অরিজিনাল সেবুদা। মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত হোক, সেহুদা, আপনি একটা কল করলে আমি বুঝে দিতে পারবো যে অরিজিনাল সেহুদা। এইমাত্র ভূমিকম্প হইল 45 জনের। দুলাল ভাই, আপনি ইয়েটা সম্পর্কে, এই যে 100 দিনের টিআইবির যে রিপোর্টটা আপনার চোখে পড়েছে কিনা আমি জানি না, অথবা ওভারঅল আপনি বলতে পারেন, সরকারের প্রথম 100 দিনে 605 হত্যাকাণ্ড, 605 জন নাই হয়ে গেছে পৃথিবী থেকে, নাই হয়ে গেছে। এটা ভাবা যায় কি? ওই যে ইয়ের সাথে কম্পিটিশন হচ্ছে, আমাদের হামের সাথে কম্পিটিশন হচ্ছে। 209 ধর্ষণের ঘটনা টিএবি। জি আপনি একটু বলবেন প্লিজ। হামের যে ধাক্কাটা, আমরা এখনো সেই ধাক্কার মধ্যে আছি এবং সেটা আরো দীর্ঘদিন চলবে। একজন ডাক্তার এবং উপস্থাপক টকশো করেন আব্দুল নূর তুষার, আমাদের বন্ধু, তিনি বলেছেন যে তার এর দীর্ঘমেয়াদী প্রভাব। একইভাবে এই যে ইউনুসের সময় যেটা শুরু হয়েছিল ধর্ষণ, মব বাহিনী, তার জের হিসেবে 100 দিনে 600 ওপরে মানুষ মারা গেছে। এইখানে কিন্তু হাজার। আর ধর্ষণের ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশ এখন সেক্স ফেস্টিভ্যাল চলছে, বলাৎকারের উৎসব চলছে, এবং তারা যুক্তি দেখায় 4 জন লাগবে, দেখতে হবে। আর এই উসিলায় ওই যে আরেকটা কথা আছে না, গনিমতের মাল। এখন আওয়ামী লীগের নারীরা, আওয়ামী লীগের স্ত্রীরা, আওয়ামী লীগের যারা করেন তাদের এরা এখন হচ্ছে গনিমতের মাল। এটা একটা মানে 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 বলার বাইরে। সামাদ ভাই আরো কড়া ভাষায় বলতে পারেন, আমি এর চেয়ে আর নোংরা ভাষায় বলতে পারি না। তো ফলে তাদের কাছে আমরা কি আশা করি? সামাদ ভাই তো নোংরা ভাষায় বলবেন, আপনি এটা কি বললেন? সামাদ ভাই আর নোংরা ভাষায় কি? নোংরা ভাষায় তো আপনি যতটুকু বলার সেটা বলে ফেলান। নোংরা ভাষায় সামাদ ভাই না না, উনি বলতে পারেন, অনেকের স্টাইলটা ভালো, গ্রহণযোগ্য মনে হয় না, সেটা আমার এখানে গ্রহণযোগ্য নয়, আমি সেটা বলছি। এই যে যেভাবে বললো, যেমন ধরুন, আচ্ছা আমি 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 মূল আলোচনায় আসি। সেটা হচ্ছে যে এই ভয়াবহ চিত্র
হাম থেকে শুরু করে এই যে ধর্ষণ, হত্যা, ভাঙচুর, দেশের বিধ্বস্ত অবস্থায়, এগুলোকে আর মানে বলা মানে নিজের অসুস্থ হয়ে পড়ি। প্রতিদিন যে নিউজ দেখি, যে ভিডিও দেখি, যে পল্লবীতে যে বাচ্চার মেয়েটার ঘটনা ঘটছে, এটা রায় হয়েছে, এটা খুব ভালো ভালো রায় হয়েছে, দেখা যাক এখন কার্যকর হয় কিনা পল্লবীটা। আমি দুটো জিনিস দেখতেছি যে মানে ভালো মন্দ 100 দিনের এরকম কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেমন একটি কাজ করছে, মশা মারার জন্য বাইরে যাবে, তারিক যে বলছে যে এর কাছে আমি জানি না সত্য মিথ্যা, তারপরে হ্যাঁ এটা একটা ভালো 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 কাজ। একইভাবে যে বিষয়টা বললেন যে ওই যে কি বলে পল্লবী যে মেয়েটা মারা গেল, তার কালকে বোধ রায় দিবে দ্রুত। রায় হয়েছে, রায় হয়ে গেছে, রায় হয়ে গেছে তো ফাঁসি, মৃত্যুদণ্ড। এই দৃষ্টান্ত, এই যে এত মন্দের মধ্যেও আমি দুটো জিনিস বললাম যে এরকম যদি দৃষ্টান্তমূলক কাজ করে। সামার সাহেব চমৎকার একটি কথা বলছেন, আঙ্গুল দিয়ে দেখে দিয়েছেন যে বনলতা এক্সপ্রেস প্রধানমন্ত্রী নিজে সপরিবারে দেখেছেন, আর সেটা নিয়ে হইচই হচ্ছে। সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা সংস্কৃতি মন্ত্রণালয় কোনো ভাষ্য দিচ্ছে না, যেটি প্রধানমন্ত্রী নিজে আনন্দ উপভোগ করেছেন সপরিবারে। তো সেখানে সরকার তো ব্যর্থ। কিভাবে ব্যর্থ? এই ব্যর্থতা যেখানে তার উপস্থিতি, যেখানে তিনি উপভোগ করছেন, সেটার ব্যাপারে কিছু বলতে পারছেন না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যে ভারতের সঙ্গে সম্পর্কটা কোথায় কি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমেরিকা কি, তুরস্ক কি করছে। তুরস্কর পররাষ্ট্রমন্ত্রী আছে, সেখানে ওই যে পাকিস্তানের সন্তানটার নাম কি জানি, পাটোয়ারি গিয়ে দেখা করছে। তো এইগুলোর মধ্যে তো সরকার এগুলো করবে না, নিয়ন্ত্রণ করবে না যে কে কোথায় যাচ্ছে রাজনৈতিক ভাবে, সামার সাহেব কোথায় কথা বললো সেটা দেখবে, তারা আড়ি পাতবে। আর তারা প্রকাশ্যে গিয়ে বর্ডারে যাচ্ছে, তুরস্কই করছে বা পাকিস্তানিদের সঙ্গে দেখা করছে, সফর করতেছে, পাকিস্তান ভালো, চিকিৎসার জন্য ভালো, শিক্ষা ভালো, এগুলোর ব্যাপার পদক্ষেপ নিচ্ছে না। তো ফলে ভালোটা কিন্তু ভালোই, ফুল সবসময় গৌরব ছড়াবে, আর গাছের সবসময় দুর্গন্ধি ছড়াবে। অতএব সরকারকেও বুঝতে হবে কোনটা ভালো কোনটা মন্দ। আজকে যে উদ্যোগ দুটোর কথা বললাম, একটা বিচার এবং ওই যে মশার কথাটা, একইভাবে সরকার যদি উদ্যোগ হতো যে না বনলতা এক্সপ্রেস চলছে, চলবে, আমরা দেখেছি, সরকার এই জায়গাটি ব্যর্থ। দৃষ্টান্ত আছে, আলোচনা করা যায়। জি জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এই সেফাতুল্লাহ সেফুদা আমাদের অরিজিনাল সেফুদা না। আচ্ছা, মনে হয় না, আমার মনে হয় অরিজিনাল সেফুদা যদি একটা কল করে, একটা ফোন করে, আমি কথা শুনে দিতে পারবো অরিজিনাল কিনা। অরিজিনাল সেফুদা যদি হয়ে থাকেন। জি, আর তারেক জিয়া সরকার 100 দিন এটা বলছি। আচ্ছা সামাদ ভাই এখন একটা না বলবেন আপনার বক্তব্য, আর যা কিছু আছে দুলাল ভাই যেটা বললেন 100 দিনের যে কর্মকাণ্ড, 605 জন অলরেডি নাই হয়ে গেছে দুনিয়া থেকে, সে বিষয়টি নিয়ে কিছু বলবেন। আর তানভীর হায়দার বলছে ইউনাইটেড স্টেট অব হিরোকস্থান যেহেতু 60% নাগরিকদের কোনো সাংবিধানিক অধিকার ও নাগরিক অধিকার নাই, সেহেতু আমরা এই হিরোকস্থান থেকে সরকার মানে না। 60% মানুষ যারা বাংলাদেশের পক্ষে, আপনারা কেউ সরকারের কথা শুনবেন না। জি ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। ও আপনারই কমেন্ট। জি অনেক ধন্যবাদ জানাচ্ছি। সাউন্ড ভাই একটু বলবেন, সিফাতুল্লাহ সেফুদার ফোন যদি আমরা পাই সেটা আমরা শুনে দিই। সাউন্ড ভাই আপনি এখন বলেন। সেফুদা আমার ডেলি রাতে ফোন করে, সেফুদা এটা অরিজিনাল না, সেফুদা আমাদের দর্শনের লোক, সেফুদা এগুলো বলে নাই। আপনাকে বলি যে কথাটা, আমি শ্রদ্ধেয় আলোচক সাইফুল ভাইয়ের সাথে দ্বিমত পোষণ করতেছি। এই 100 দিনের মধ্যে 2টা ভালো কাজের কথা উনি বলেছেন সরকারের, কিন্তু এই 2টা কাজই সরকার করছে সবচেয়ে বাজে কাজ। এই সরকার যে একটা অনভিজ্ঞ সরকার, আর এই সরকার যে মৌলবাদীদের হাতে প্রমাণ হলো। একটু দেখি এটা সেফুদা কিনা, উনি ফোন করছে, ফোন করছে, আমি এখন দাদাকে জিগাই। দাদা আমি কি ফেসিস্ট? বাংলা, আমি যে ফেসিস্ট বাংলা হচ্ছে ডক্টর ইউনূস। সেফাতুল্লাহর নাতি আমি বলছি, তাহলে তো আমার দাদা আরো বড় ফেসি।
আমি তো সেফাতুল্লাহর নাতি। অরিজিনাল শুনে দিতেছে না, আপনি যে আমার এত উপরে উঠাইলেন। আর অরিজিনাল ফ্যাসিস্ট শব্দের অর্থ হচ্ছে ডক্টর ইউনূস। জি, বাংলা অর্থ। মানে বাংলা কি বাংলা ডক্টর ইউনূস আমি জানি না। সামাদ ভাই, ওই যে হ্যাঁ। ফ্যাসিস্ট মানে কি? ফ্যাসিস্ট মানে হলো, এটা আমার দাদাই ভালো বলতে পারবো, আমি তো ওনার নাতি, সেফুদার নাতি আমি। তোমরা তিনজনেই ফ্যাসিস্টের দালাল, ভারতের দালাল। ৭১ নিয়ে নাচানাচি করতে হবে না। ৭১ হেল্প করছে, তাদেরও প্রয়োজন ছিল। এখন আমাদের ঘর থেকে আমাদের তুলে নিয়ে যাবে, আমাদের পানি দেয় নাই কেন? দাদা সহযোগিতা করেছে, তার অর্থ কি আমরা একেবারে সব ভুল দিব? আমাদের পানি দেয় নাই কেন বাবা? আচ্ছা, যাক, শত্রু। ঠিক আছে। নিযুক্ত ফ্যাসিস্ট রুমিন ফারহানা যে বাস দিতেছে, দাদা এটার ব্যাপারে কিছু বলে। দুলাল ভাই তো আমি অনেক রেসপেক্ট করি, লড়েন। তারপরে কি হয়? কি বলছে আমি বুঝি নাই, কি বললেন? স্বৈরাচার। আপনার কইতে পেতে বাংলা ইংরেজি বুঝে গেছি। দুলাল মানে নাই, আমরা একসময় কবিতায় কথা বলতাম, সারায় কথা বলতাম। সেফুদা কিন্তু কবি। আপনার সঙ্গে আমার কবিতায় ঝগড়া হতো, লড়াই হতো। শেখ হাসিনা পেয়েছি, সেফুদা কবি। হ্যাঁ, যুদ্ধের কলঙ্ক। আচ্ছা। কিন্তু আপনি নিজেও তো তাকে নিয়ে অনেকগুলো ভিডিও করেছেন। কিছু বুঝতো না। কমরেড সামাদ দাদা, তুমি আমার প্রিয় নাতি। হাসিনার পক্ষে কথা বলে লাভ নেই। হাসিনাকে আমাদের গালিবাজ বানিয়েছে। রুমিন ফারহানার বাস দিতে কালকে। অনেক কথাটা আমরা পরে বলবো, ও হবে না, ক্রসিং হবে না। আচ্ছা, আমরা কবিতায় আবার ঝগড়া করবো। আমি আমন্ত্রণ জানাচ্ছি, আসুন। নোয়াখালীরা মাথা টাকলো, তুমি ইসমাইল পত্রকার, তুমি ভারতের দালাল। দাদার কাছে $900 পাঠাইছে, এই যে আমারে কমেন্ট, এই যে আমারে মেসেজ পাঠাইছে ফ্রান্সের থেকে। দাদার কাছে বলে $1 মিলিয়ন পাঠাইছে, ফ্রান্সের থেকে $1 মিলিয়ন পাঠাইছে আমার দাদার কাছে। এই যে মেসেজ পাঠাইছে, এই যে মেসেজটা দেখেন, এই যে ফ্রান্সের থেকে ইউনূস সেফুদারে ম্যানেজ করার জন্য $1 মিলিয়ন পাঠাইছে। এ ব্যাপারে দাদার বক্তব্য কি? আচ্ছা, যাক, বলেন। আমি যেটা বলছিলাম, দেখেন, আমি এই জন্য ওদের সাফল্যর আলোচনা বাদ দিচ্ছি 1 মাসে। আপনারা এখানে যে ধর্ষণের সংখ্যাটা দিচ্ছে টিআইবি, বাস্তবে ধর্ষণ এবং হত্যা একে আপনি 20 দিয়ে গুণ দেন। আমরা তো লাশ পড়ে থাকতেই দেখতেছি চারিদিকে। টিআইবির যে রিপোর্টটা, যে ধর্ষণ হত্যা হয়েছে 500, আপনি এটা 10 দিয়ে গুণ দিতে হবে আপনার। এখন এদেশে হত্যা, ধর্ষণ এগুলা নীতি নৈমিত্তিক ব্যাপার। তো যাক, ওটা না, আমি বলছি সাইফুল্লাহ ভাই যে 2টা কাজের কথা বলছেন, যে ভালো কাজ করেছেন আপনি। এই যে ধর্ষণ হয়েছে হলো ধরেন 313টা, আপনি একটার বিচার করে ফেললেন 7 দিনে। আচ্ছা, এই বিচারটা কি সহি হয়েছে? এটা তো বিচার হয় নাই। আপনি তাকে এনকাউন্টার করে দিতেন, এটা তাকে এনকাউন্টার করে দিলে তো ভালো হইতো। কিন্তু এই সরকার যে মৌলবাদীদের হাতে জিম্মি, এটাই তো বোঝা যেতেছে। আপনি তো বিচার হইতে দেন নাই এখানে। তার বউকে আপনি ফাঁসি দিলেন, তার বউ কি করছে? এটা আমার কথা। তাকে আপনি ফাঁসি দিলেন, দেন, বিচার হইতে দিলেন কই আপনি রে ভাই? তাদেরকে উকিল দিতে দিচ্ছেন। আমি বিচার যদি করি ভাই, বিচারিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে। সে দোষী, তাকে ফাঁসি দেন। আপনি সিরিয়াল মেনটেন করছেন। ওনাদের তো উকিল দিতে দেওয়া হয় নাই, কোন উকিল দাঁড়ায় নাই। সরকার থেকে হুমকি দেওয়া হয়েছে যে উকিল দেওয়া হয় নাই। সরকারি যে উকিল দিছে সেও তো আসামির পক্ষে বলে নাই। এটা আপনি তো, এটাও তো একটা কিলিং। বিচার হোক, সেটা আপনার কাস্টডিতে বন্দি। আপনি বিচার কি হইতে দিচ্ছেন না? সরকার দেখাইছে কি, সরকার এটা নেওয়ার জন্যই তো, সরকার এই কৃতিত্বটা নেওয়ার জন্য সরকার যত ধরনের অপরাধ করছে সেখান থেকে বাঁচার জন্য জনগণের সেন্টিমেন্টটা দেখালো যে দেখো, আমি 7 দিনের মধ্যে রামিসা হত্যা,
বিচার করে দিলাম, কিন্তু বিচারের নামে এটা অবিচার করলাম, এটা তো বিচার হয় নাই। সে অপরাধী হলে তাহলে আরো 313টা, এগুলো কই? তুমি জনগণের সেন্টিমেন্টটা নেওয়ার জন্য তার বাসায় গেলা এবং ঘোষণা দিলা, ঘোষণা মতো 7 দিনের মধ্যে তার বিচার করে দিলে, এটা তুমি বিচার বিভাগকে হস্তক্ষেপ করলা। তুমি এখানে কোনো বিচার হতে দিলা না, তুমি বিচারকে বাধা করতে দিলা। এখানে একটা অবজারভেশন আছে, কেউ কেউ বলছেন যে যেসব হত্যাকাণ্ড, যেসব ধর্ষণ, যেসব খুনের তথ্য প্রমাণ একদম পরিষ্কার, একদম পরিষ্কার, সবাই জানে, সবাই বুঝে, অপরাধীও জানে, ভিকটিমও জানে, সো সেগুলো একটু যদি দ্রুত বিচার হয়ে যায়, যেমন এই রামিসার এটা হলো, এই ক্ষেত্রে আইনি জটিলতা কি আমি জানি না, এই ধরনের অনেকে আমার এটাকে অভিনন্দন জানিয়েছে। জি, আরে ভাই, এই অভিনন্দনটা নেওয়ার জন্যই তো, এই অভিনন্দনটা নেওয়ার জন্যই তো উনি এই কাজটা করছে, কিন্তু এই কাজটা তো হলো বেআইনি। আপনি তাকে উকিল দিতে দেন নাই কেন? আর ধর্ষণ, আপনি তাকে উকিল দিতে দেন নাই কেন? আর কয়দিনে আপনি বিচারটা করলেন? এটা এটা টিকবে না তো। এটা তাকে বাঁচানোর জন্যই করা হয়েছে। যখন হাইকোর্টে যাইবো যে 7 দিনে একটা লোকের মৃত্যুদণ্ড দিছে, তাকে উকিল দেওয়া হয় নাই, এই মামলা খালাস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনি দেখেন এই ফাঁসি কতদিনে দিবেন? আপনি ফাঁসি দিয়ে দিচ্ছেন, জামাতে পেশ এটা উপরে যাবে না, হাইকোর্টে যাবে না, বিচারপতি জিজ্ঞেস করবে না যে ওনার উকিল কে ছিল, বলবে ওনার উকিল ছিল না। কয়দিনে বিচার করছো? এই কয়দিনে 313টা ধর্ষণ হয়েছে, আপনি হিসাব দিতেছেন 2 মাসে, একটা বিচার হবে কেন? আরগুলা কই? হ্যাঁ, পাবলিক সেন্টিমেন্ট পাওয়ার জন্যই। মজার কথা একটা বলি, হুজুররা মাঝে মধ্যে যখন বলাৎকারের সংখ্যা বেশি হয়ে যায়, তখন ওরা একটা ফিটিং দিয়ে পালায় একজনে যে ধর্ম অবমাননা করছে। হিন্দু কিন্তু দেখে, আগে দেখে একটারে, না পেলে মুসলমানদের দিয়া হইচই শুরু করে দেয়, তখন এই বলাৎকারের কথাগুলো সব ভুলে যায়। তখন জনগণ দেখে কি মিডিয়াতে যে এই হুজুরগুলো তো পাক্কা ইমানদার, কারণ তারা শহীদ হয়ে যেতেছে ধর্ম রক্ষা করার জন্য। তখন কিন্তু এই বলাৎকারের কথা কেউ বলে না, বলে হাই হাই এইসব হুজুর ধর্ম রক্ষা করার জন্য এখন রাস্তায় নেমে গেছে। কি করলো? আর একজনে বানাই দিল যে ধর্ম অবমাননা করছে বলাৎকার থেকে বাঁচার জন্য। সরকার তার সকল ব্যর্থতা ঢাকার জন্য বিচারের নামে একটা অবিচার করলো, কিন্তু আমাদের জনগণের যে সেন্টিমেন্টটা, আমাকে যদি কাল ঘোষণা দেয় ধর্ম অবমাননা করছে, বাস হুজুরদের পক্ষে হাজার হাজার লাখ লাখ লাখ, কিন্তু জিজ্ঞেস না, বিশ্লেষণ করবে না কি ধর্ম অবমাননা করছে, এটা তো বলবে না। এটা বিচার করছে যে তারেক রহমানের সরকার এতই এক্সপার্ট আর ভালো, 7 দিন 15 দিনের আগে দেয় নাই, তার মধ্যে তো ঈদের মধ্যে বন্ধই ছিল কোর্ট। বিচার করলো কবে? কিন্তু জনগণের কাছ থেকে এই সেন্টিমেন্টটা নেওয়ার জন্যই তারা এই অবিচারটা করছে ভাই। হ্যাঁ, আইন আদালতের ক্ষেত্রে যত সরকার, পাবলিকের যত চাপই থাকুক, সরকার অন্তত লিগালি আগানো উচিত, সেটা ঠিক বলছেন, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, যত চাপই থাকুক সরকারের উপর, কিন্তু আমার কথার জবাব দিতে পারবে? উকিল দেয়া এটা তো অসম্ভব। তার বউর উকিল কোথায়? তার বউ হত্যাকাণ্ডে জড়িত ছিল না, তার বউ জিম্মি ছিল। আমি বলতেছি, ধরেন আমি বলতেছি, এটা সত্য মিথ্যা পরের কথা, কিন্তু এটা প্রমাণ করার সরকারের দায়িত্ব হলো বিচার করা, বিচার বিভাগে হস্তক্ষেপ করা না, যে তুমি এই রায়টা 7 দিনের মধ্যে দাও। এতেই তো বোঝা যায় যে বিচার বিভাগের স্বাধীনতা নাই। তারেক রহমান ওর বাসায় গেছে, যে বলে দিচ্ছে 7 দিনের মধ্যে রায় দাও, 7 দিনের মধ্যে রায় দিয়ে দিছে। তার গেল এত, এই জন্য আর আমি কিছু বলবো না। আরেকটা বলি শুনেন, আরেকটা সফলতাতে তারেক রহমান লিখছেন, ডোবার ধারে বসিয়া থাকিলেই মশা মারা শিখা যাইবে। তারেক রহমানের তো কমন সেন্সই নাই। ওই যে শাহাদত খান, সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি নির্যাতিত এবং অ্যাক্টিভ নেতা, আমরা পরিচয় আছে ব্যক্তিগত, উনি তো চট্টগ্রামটা খেয়ে দিছে তারেক রহমান, ওনাকে এই কমেন্টসটা করে ভাইরাল করে। কারণ তারেক রহমানের তো এই মশার সম্পর্কে কোনো জ্ঞানই নাই। এই টাকায় একটা টাকা সরকারের লাগতো না, একে নিয়ে যাবে হলো আমেরিকান সেই কোম্পানি, যে কোম্পানি সারা বিশ্বের মধ্যে যে 2-3টা কোম্পানি আছে নাম করা মশা নিধনের, তার মধ্যে একটা কোম্পানি তাদের সম্পূর্ণ খরচ বহন করবে, কারখানায় নিবে, দেখাবে কিভাবে ওষুধটা তৈরি হয়, কতদিন মেয়াদ থাকে, কিভাবে প্রয়োগ করা হয়। আচ্ছা বলবেন তাদের নাম লাভ কি? তাদের লাভ হলো এটাই, তারা বিশ্বব্যাপী তাদের এই মেডিসিনটা করার জন্য, বিপণন মার্কেটিং করার জন্য, একটার মধ্যে থাকি না কেন, ওই একটার মধ্যে থাকি,
ওই মশাটাকে বলেন, মশাটা বলেন। হ্যাঁ, যে আর মশা, ওই যে মশা, মশা। মশার প্রজেক্টটা সেরকম তারেক একটি প্রকল্প। তারেক রহমানের তো সেই জ্ঞানই নাই। আপনাদের সাথে আমি দ্বিমত, শ্রদ্ধা রেখেই বলতেছি, দ্বিমত এই কারণে জি, আরগুলো বাদ জি, দেন। জি, দ্বিমত এখানে তো করি। সরকারের লাভ। উনি যে লেখছে এর বাংলাদেশে ডেঙ্গুতে মানুষ মরতেছে কেন, আমরা তো সিটি কর্পোরেশন ঘেরাও দিছিলাম, এই তো গত বছর মনে হয়। তাহলে মশা মারা শিখতে যেখানে আপনার কোনো টাকা লাগতেছে না, আপনি তো এটা বন্ধ করবেন যে ঠিক আছে তোমরা যাও, যেহেতু বাংলাদেশে টাকা লাগতেছে না, তোমরা যে এটা শিখে আসো। বাংলাদেশে কি এমন শিখে গেছে, প্রতি বছর মশার কামড়ে লোক মারা যাইতেছে, ডেঙ্গুতে মারা যাইতেছে। এটা দরকার ছিল। আমি মনে করি এটা তারেক রহমানের অজ্ঞতা, এই লেখাটা লেখনি। এখন আমি বলবো বাকিটা, এটা শেষ এখানে। সরকারের যে 100 দিনের মধ্যে ভালো কাজ দেখাইলেন, আমি দেখাই দিলাম, দুইটার মধ্যে একটাও ভালো হয়নি এই কাজ দুইটা। আর বাকিগুলো যে ব্যর্থতার কথা বলতেছি, এখন জনগণ ওই ব্যর্থতার দিকে নজর দিতেছে না। জনগণ এখন ভাত চায় না এই সরকারের কাছে, কিছুই চায় না। জনগণ এই বলাৎকার থেকে, আফগানিস্তান থেকে এখন তো দমবন্ধ পরিবেশ বাংলাদেশে। নাচ নাই, গান নাই, নাটক নাই, বাউল গান নাই, এমনকি আপনি রাস্তা দিয়ে হাইটে যাবেন, আপনি একটা মোবাইলে গানও বাজাতে পারবেন না। আপনি এখন বাংলাদেশে আপনাকে যে কোনো মুহূর্তে ধর্ম অবমাননার ফাঁদে ফেলবে। এখন চারিদিকে বলাৎকার চলতেছে, চারিদিকে এই একাধিক বিয়ে করে বীর পুরুষ ঘোষণা দেওয়া চলতেছে। এখন বাংলাদেশের মানুষ বাঁচতে চাইতেছে এখান থেকে, যে ভাত কাপড় কোনো সরকারই দেয় না, এই সরকারের দেওয়ার দরকার নাই। কিন্তু আমরা যে আফগানিস্তান বানিয়ে ফেললো 5ই আগস্টের পরে, 71 স্থগিত করে দিছে, ডিলেট করতে চাইছিল, কিন্তু এখন তো ডিলেট করতে না পারলে ওটা তো স্থগিত করে দিছে। এখন তো এখানে শরিয়া আইন চালু হয়ে গেছে বাংলাদেশে। আপনি এটা জনগণের মোটিভটা, সমস্যাটা যদি চিহ্নিত করতে না পারেন, এই সরকারের কাছে, এই সরকারের 100 দিনের যত ব্যর্থতা আছে, এই যে খুন ধর্ষণ কোনটাই বন্ধ করতে পারে নাই। তারপরে এই সরকারের কাছে এগুলো মানুষ চাইতেছে না। মানুষ চাইতেছে কোনগুলা শোনেন, স্মরণকালের সবচেয়ে ডেঞ্জারাস চাঁদাবাজ ছিল এই এনসিপির ওরা। তারা এখনো চাঁদাবাজি করতেছে। আকবর শেখ পুরান ঢাকায় ছিল রংবাজ, আরো 7 স্টার গ্রুপ ছিল, মাইকেল টিটু থেকে, টাইগার হাবিব থেকে, আরো যে সুইডা আসলাম থেকে যারা ছিল এদেশে রংবাজ, চাঁদাবাজ, পিচ্চি হান্নান থেকে, যাদেরকে অনেক কেউ গুলি করে মারছে, এদের চাইতে বড় চাঁদাবাজ ছিল এনসিপির এই নাসির পাটোয়ারিরা, আছে এখনো বড় চাঁদাবাজ। এবং এদের আবার শীর্ষ চাঁদাবাজ ছিল হলো হাদি। ইনকলাব মঞ্চ তৈরি করছে সে, তৈরি করার পরে সেখান থেকে চাঁদার জন্য চারিদিকে বন্দিত রাখছে। আপনি যা দেখেন না, ডেকোরেশনের বই আছে কোটি কোটি টাকার, ওখানে রাতারাতি করছে। ওর মতন একটা রাস্তার ভিখারি কে, হাদি, গার্মেন্টসের চাকরির জন্য ঘুরছে মেয়ে, রামপুরা টামপুরা নিয়ে 5ই আগস্টের আগে শেষ পর্যন্ত। সে বাংলাদেশের কে ছিল, কোন কোটিপতির সন্তান, একটা জঙ্গি পরিবারের সন্তান, তার পুরো ফ্যামিলি হলো জঙ্গি। গার্মেন্টসের চাকরি চাইছে সেই। কেন বললাম কথাটা, সে হঠাৎ করে নির্বাচনে দাঁড়াইয়া রাস্তা দিয়ে হাইটে যেতেছে। জনগণ, বাংলাদেশের জনগণ তো ভাইয়া তো কিছু বুঝে না। রাস্তা দিয়ে হাইটে যেতেছে, 50,000 টাকা এই পকেটে ঢুকাই দেয় সে একজন, 1 লাখ এই পকেটে ঢুকাই দেয়। ভিডিও দেখেন না এগুলো? ও ভালোবাসে নিও তারে, তারা কে চিনে, সে কে? ভালো এই দেশে বড় বড় নেতা, এমপি, মন্ত্রী, 8 বারের মন্ত্রী তোফায়েল আহমেদ, আমরা 39 বছর ধরে করি, আমাদের 500 টাকা নিতে গেলে একজনের কাছে অনেক সমস্যা হয়ে থাকে। টাকা কেউ খুশি হয়ে দেয়নি এইভাবে। রাইতের বেলা তারা নির্দিষ্ট টাইমে চান্দা পৌঁছাইতে পারে নাই ওখানে, তারা খোঁজ নিত যে বড় ভাই কোন দিকে আছে এখন, হাদি ভাই আমি তো আসতে পারি নাই, আমার সকাল 9টার মধ্যে চাঁদাটা দিতে বলছিল এখানে। তারা খবর নিত কই আছে, বলতো ওই মতিঝিল মুখখানে গেছে, ওখানে যে তার পকেটে টাকা ঢুকাই, তার বলতো ভাই মাফ করেন আমি সময় মতো দিতে পারি নাই। হাদি একটা বাংলাদেশের বিশাল ব্যাপার, রাস্তা দিয়ে হাইটে যেতেছে, তাহলে বুঝেন বান্ডিলের বান্ডিল টাকা ঢুকাইতেছে, পরে হত্যা করছে যাবে। এই চান্দার ভাগ বাটোয়ারা নিয়ে না, এই সব চান্দাবাজ, এদের হাত থেকে জনগণ এখন বাঁচতে চায়। এই কথাগুলো কেউ বলতে পারছে বাংলাদেশে? আমি বলতেছি, কিন্তু কথা তো সত্য রে ভাই। কি কারণে হাদি রাস্তা দিয়ে হাইটে যেতেছে আর মানুষ সমানে তার পকেটে টাকার বান্ডিল দিতেছে? বলেন, যদি আপনাদের কাছে কোনো সূত্র থাকে আমাকে বলেন তো ভাই, কি করছে হাদি দেশে? শ্রদ্ধা ভালোবাসার কারণে নাকি ভালোবাসছে কি জন্য কেন ভালোবাসছে তাকে? আমাদেরকে ভালোবাসে না, এদেশের কোনো মানুষকে ভালোবাসে না। সে কি ওই যে সাহু আমার আবিষ্কারক এই জন্য ভালোবাসছে ওরে? ওর তো মানুষ ঘৃণা করে। দেন
এখন এনসিপির ক্ষমতাটা ল্যাপস করে ওর কবর থেকে লাশ উঠে নিয়ে আসবে। এখন উঠানোর পরে কি করবে বাকিটা আমি বলবো না আপনাদেরকে। আর একটা কাজ দেখান না, ঠিক আছে, কবি নজরুল যা কবি নজরুলকে পরিচয় করে দিয়েছে তা হাদি। হ্যাঁ ওইটা বলছি, আমি বলছি যে কবি নজরুলের একটা রচনা গাহি সাম্যের গান বা যে কোনো একটা কবিতা আমরা এখন এখানে পাঠ করতে পারবো, তাহলে হাদি যে রচনা করে গেছে এটা ইসমাইল ভাই আপনি একটু পাঠ করেন। হাদি যিনি রচনা করছে ওখান থেকে এক লাইন পাঠ করেন না, আপনি দেখি পারবেন? ওরা ভালো পারে, ওরা ভালো পারে। আপনি তো মুখ দিয়ে উচ্চারণ করতে পারবেন না, সাইফুল ভাইও পারবে না। হাদি যিনি সব আবিষ্কার করে গেছে, টিনের চালে কাউয়া অজু আমার সাউয়া, তাহলে সেই লোককে ওই ভালোবাসার কথা বলেন না। ঠিক আছে, টপ টেরর এবং সন্ত্রাসীদের চাঁদাবাজদের মানুষ ভালোবাসে, এবং এমনই ভালোবাসা বাসে যে সময় মতো টাকা পৌঁছাইতে না পারলে খুঁজে তাকে বাইর করে রাস্তায় টাকা দিতে হয়। এটা আমরা বুঝি। আপনি বলেন 5ই আগস্টের পর থেকে এই 2 বছরে যে ছেলেগুলা স্যান্ডেল থাকতো না পায়ে, তারা পাজেরো দিয়ে চলতেছে, সারা দেশের মানুষ দেখতেছে, তারা সবাই মানে এরকম চাঁদাবাজ অতীতে সৃষ্টি হয় নাই। থাক বাবা, চাঁদা নিচ্ছিস তোরা, এখানে থাক। এখন উন্নয়নের টাকাগুলো, কোটি কোটি টাকাগুলো নিচ্ছে হাসনাত সজীবরা বহু দিক থেকে ভাই। এখন মূল চাঁদাবাজিটা তারাই করছে, উন্নয়নের টাকাগুলো 10 কোটি 30 কোটি বিএনপি তো আছেই। এখন তারা চাঁদাবাজি যে খালি করছে এটাই না, এখন যে রুমিন খানাদের ভিতরে বাস ঢুকাইতেছে, এরা বর্ডারে চলে যেতেছে, যে বাংলাদেশের নাগরিক যারা বর্ডারে আটকা পড়ছে একজনের ঢুকতে দেওয়া যাবে না। এরাই তো এখন এই নির্যাতনটার মধ্যে তো এরা ঢুকছে, বিএনপি ডাইরেক্ট ঢুকে নাই তো। এই যে আমাদের কথা বলার অধিকার নাই দেশে, এখন যে কোনো মুহূর্তে ধর্মের টক দিয়ে পিঠে মেরে ফেলাবে। বলাৎকারের বিরুদ্ধে বলতে পারতেছি না, ধর্ষণের বিরুদ্ধে বলতে পারতেছি না, হুজুররা হত্যা করলে তাদের ভিতরে বলতে পারতেছি না, আমরা বাউল গান করতে পারতেছি না, নাটক করতে পারতেছি না। দেন একটা বাউল গানের অনুমতি নিয়ে দেন তো দেখি এখন। তাহলে তো এখন এরাই তো হয় না যে বাঘের 4টি ছাগলের গাল। এখন এই দেশটা হলো পাকিদের জারক সন্তানদের হাতে আছে। তারেক জিয়ার হাতে থাকলে কোনো কথা ছিল না আমাদের, তারা যদি মুক্তিযুদ্ধের মতো আচরণ করত। এখন সীমান্তে যে বন্ধ করতেছে এই পাকি জারজরা, এখন তারা শুধু এটাই বুঝে ক্ষমতা হাতে, এরা লাইসেন্স করা গুন্ডা। এখনো তাদের চাঁদাবাজি চলতেছে, কিন্তু এখানে সীমাবদ্ধ থাকলে কোনো কথা ছিল না। কিন্তু তো সারা দেশে এরাই তো মসজিদে মসজিদে কি জন্য যায় নাসিব বাতরিরা, সারা দেশে মসজিদে মসজিদে যায় আর সেখানে গ্যাঞ্জাম লাগে। কেন যেতেছে? তারা তো তালেবানি ফর্মুলা নিয়ে আসছে। তালেবানরা কারা? ওরা মাদ্রাসার ছাত্র ছিল, তারাই তো রাষ্ট্রীয় ক্ষমতাটা দখল করছে। এরা তো সেই ফর্মুলা নিয়ে কাজ করতেছে। এরা তো ভাগ হয়ে যায়, এনসিবি সবাই ভাগ হয়ে, এনসিবি তো আলাদা কিছু না, জামাতেরই ভাষণ। এরা হলো সাম্মুখসারী যোদ্ধা, এরা হলো আত্মঘাতী। তো এই মসজিদে মসজিদে চলে যেতেছে ওরা। এই যে হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে, এখন টাকা আছে, অস্ত্র আছে, গাড়ি আছে, জনগণ তো জিম্মি ভাই এদের হাতে। দেন না আমাকে একটা বাউল গান করবো গাজীপুরে, আপনি আমাকে অনুমতি নিয়ে দেন না। পারবেন না। তাহলে এখন জনগণ যে অবস্থায় আছে, শেখ হাসিনার জন্য এটা প্লাস পয়েন্ট হয়ে গেছে। যে তারেক রহমানকে ভোট দিছিলাম আমরা, কিন্তু তারা তো বাঁচাইতে পারলো না আমাদেরকে, বরঞ্চ আরো দেশে কিন্তু এখন ভাই সমস্যাটা হলো, এইটা হলো মেন সমস্যা। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি আমরা যে আওয়ামী লীগ করি না, এদেশের কোটি কোটি জনতা এখন এত তাড়াতাড়ি শেখ হাসিনাকে চাই কেন? আমি তো এই কারণেই বলছি যে এই যে আওয়ামী লীগ এত বড় দুঃসাহস পাইতো না, তারা বিএনপির মাথা ফাটাই দিচ্ছে 30-35 জনের কালকে। কারণ কি? সব মানুষের সমর্থন আছে তার মধ্যে, সব। আপনি কিসের নিষিদ্ধ করবেন? ঢাকায় কালকে 1 লাখ আওয়ামী লীগের মিছিল বাইর করুন, দেখেন ওরা 10,000 বাইর হলে 90 সাথে যোগ হবে, তাদের সাথে যোগ দিবে। আপনি পুলিশ দিয়ে কি করবেন? আপনি কুত্তা সামলান। জনগণ তো এই কুত্তাদের হাত থেকে বাঁচার জন্য, পাকিস্তানি জারজদের হাত থেকে বাঁচার জন্য, এই পাকিস্তানের অবৈধ সন্তানদের হাত থেকে বাঁচার জন্য এখন শেখ হাসিনাকে চাইতেছে। একজন আওয়ামী লীগের লাগবে না, শেখ হাসিনা যদি ওখানে এসে নামে, দেখবেন এই দেশের গরিব দুঃখী মানুষ যারা আছে, মেহনতি মানুষ যারা আছে, যারা সাধারণ মানুষ আছে, তারা তার সামনে দাঁড়াইব। এটা আমার দৃঢ় বিশ্বাস, এবং এটা শেখ হাসিনা বুঝুন।
বাংলাদেশে আমরা কোন সময়টা পার করতেছি, এটা তো মাইনে নেওয়া যায় না। এখন আমরা তো এই কারণে শেখ হাসিনা এত তাড়াতাড়ি মানুষ স্মরণ করতেছে, এত তাড়াতাড়ি স্মরণ করতেছে তার। আচ্ছা শোনেন, মজার কথা একটা বলি। ওই আচ্ছা, দুলাল ভাইকে একটা মিনিট না, আমি দুলাল ভাইকে লিভ নিতে চাচ্ছেন বা আপনার সময় আছে? না, আছি আমি আচ্ছা জি, প্লিজ। মজার কথা একটা, মজার কথা একটা। মজার বলেন, সব কথাই তথ্যমূলক এবং সব কথাই যুক্তিপূর্ণ। একজন ইন্ডাস্ট্রির মালিক বলতেছে যে এটা চুরি করছে কে, এক নাম বলি আমি, এটা বানানোর নামই বলে দিই, ওই নামটা না বলে কয় ফজু, কয় ওইটা করছে কে, ওইটা ভাঙছে কে, কয় ফজু, কয় এটা চুরি করছে কে, ফজু নামটা চেঞ্জ করেন, ফজু নামটা চেঞ্জ করে দিই, এক্স দিয়ে দিই নামটা, কোনো নাম দিলাম না। মানে আর ইন্ডাস্ট্রি যা ক্ষয়ক্ষতি হয়, চুরি ডাকাইতি ভাঙচুর এটা সেটা, কয় কে করছে বললেই বলে ফজু। সরি ফজু মানে ফজু নামটা চেঞ্জ করে দেন। চেঞ্জ করছি এক্স ধরেন না, ফজু হয়ে গেছে তো। আচ্ছা আপনার নাম আপনি একটা দেন। আমার নাম দেন স্বপনে করছে, স্বপনে করছে। আচ্ছা এক কথাই শেষ করি যে একটা ইন্ডাস্ট্রি যত যা ক্ষতি হয় মালিকের কাছে খালি বলে যে স্বপনই করছে সব। তো বলছে স্বপন কালকে থেকে জেনারেল ম্যানেজার আমাদের এখানে, আর কোনো ডিগ্রি লাগবে না, কারণ সে তো সব খবর রাখে, যে সবগুলো নষ্ট করতে গেলে তো সবখানে ঘাটাইও, তাহলে সেই জেনারেল ম্যানেজার। কারণ শেখ হাসিনার বিষয়টা আমরা বলি, এখন দেখেন আমরা এখানে আলোচনা করতেছি শেখ হাসিনাদের নিয়ে, সেফাতুল্লাহ ফোন দিল তাও কয় শেখ হাসিনা, যতগুলা টক শো দেখতেছি কয় শেখ হাসিনা। এই সারা বাংলাদেশের হোটেল টোটেল যা আছে যেখানে আলোচনা শুনি দেখতেছি ফেসবুক সব শেখ হাসিনা। ভাই এখন তো দেশের মালিক তো শেখ হাসিনা, প্রধানমন্ত্রী তো শেখ হাসিনা, তারেক রহমানের কথা কে বলে, বলতেছে না কেন? বিষয়টা হলো অন্যরকম হয়ে গেছে এখানে। একটা জনগণ মুক্তি চেয়েছে যেটার থেকে তারেক রহমান সেটা দিতে পারতেছে না ভাই। উদাহরণ ওই রুমি ফারহানা, বলাৎকার, শিশু হত্যা, তারপর হামে হত্যা, এই কোনটার পিছনে সরকারের স্ট্যান্ড নাই, শক্তিশালী অবস্থান নাই। আর এই যে কথাগুলো আমি বললাম যে হাদি সন্ত্রাসী সহ এই যে নাসির পাটোয়ারিরা, এই যে সন্ত্রাসীরা, আরে ভাই এটা তো মাইনে নেওয়া যায় না। দেশের মানুষের কথা বলছি, আমার না। এই সব ছেলে পেলে গুলো যদি 1000 কোটি টাকা 2 বছরে লুট করার পরে ছড়ি ঘুরায় সারা দেশে, একজন রিক্সা চালকেরও লাগে।